অ্যাডমিট হচ্ছে এখনো। আচ্ছা, আমি বুঝি না যে সবাইকে আমি সকালের দিকে হচ্ছে বলে দিই যে আসলে রাইট টাইম কোন টাইমে আমরা ক্লাস শুরু করবো। সো আমার মনে হয় সকলে যদি রাইট টাইমে অ্যাড হলে বেটার হয়, কারণ আমাদের অলরেডি 7 মিনিট লেট হয়ে গেছে ক্লাস শুরু করতে। তো যারা একটু প্রতিদিন একটু লেটে অ্যাড হও তারা একটু চেষ্টা করবা হচ্ছে একটু ফার্স্ট আসার। ঠিক আছে, অনেকে অ্যাড হচ্ছে এখনো। আর হ্যাঁ, যাদের মাইক্রোফোনটা অন আছে তারা কষ্ট করে একটু যদি অফ করতে খুব ভালো হতো আর কি, কারণ বাজে নয়েজ আসে। ওকে। আসছে। একটু কেন জানি ওকে। আমরা ওকে, আমরা এখন ক্লাস শুরু করব। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলে নেই, আশা করি গত ক্লাসে তোমরা যারা লিনিয়ার আলজেব্রাটা ক্লাস করছো আশা করি তারা সকলেই আছো। এন্ড গত ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আমরা হচ্ছে নেক্সট উইকে আমাদের হচ্ছে লিনিয়ার অলজেব্রা ক্লাস আছে, সেই ক্লাসে আবার আমরা রিপিট করব। তো আজকে আমরা ক্যালকুলাস 1 শুরু করতে চাচ্ছি, কারণ অনেকেরই ভীতি ক্যালকুলাস 1 এর উপরে, যে আসলে মনে করে যে তিনটা মেজর সাবজেক্টের থেকে মনে হয় ক্যালকুলাস 1টা খুব হার্ড। কিন্তু সত্যি কথা বলতে কি, অন্য সাবজেক্ট গুলোর চেয়ে ক্যালকুলাস 1টা তোমাদেরকে ইজি লাগবে। কারণটা হচ্ছে অন্যগুলোর চেয়ে এগুলো হচ্ছে ক্যালকুলেশন গুলো খুব ইজি। তো এখানে আমরা অলরেডি 28 জনের মতো আছি। তোমাদের সবার ক্লিয়ারের জন্য, ক্লিয়ার যেহেতু তোমরা নতুন অনার্সে ভর্তি হয়েছে, এর আগে বলছিলাম যে তোমাদের এইচএসসি পর্যন্ত যে এক্সামের প্যাটার্ন বা কোশ্চেনের প্যাটার্ন ছিল সম্পূর্ণ ভিন্ন প্যাটার্ন হচ্ছে অনার্সে। ওকে। আরেকটা কথা বলছিলাম যে আমি প্রমিস করছিলাম যে তোমাদের যদি ক্লাস 10 ইয়ার্স এর কোশ্চেন যদি সলভ করা থাকে, যেমন হচ্ছে সালে রিপি আসে, তো তাহলে তোমাদের হচ্ছে 100% কমন প্রশ্ন কমন পাবা। তো এর জন্য বলছিলাম তোমরা নিজেরা একটু প্রশ্ন দেখে অ্যানালাইসিস করবা যে আসলে প্রশ্ন কি রিপিট হয় কিনা। তো এখন আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে ক্যালকুলাস 1 এ আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন সেটা আগে দেখাবো, যে কোশ্চেনের প্যাটার্ন কিরকম। তো তোমাদের চাইলে সকলেই হচ্ছে বইয়ের শেষে বের করতে পারো যে অনেক সালের কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলা দেখে একটু আমরা ধারণা নিব আসলে প্রশ্নটা কেমন। আমি জানি না এখানে নন মেজরে কেউ আসো কিনা, আমি ধরে নিচ্ছি সবাই মেজর হচ্ছে এখানে আছে। নন মেজর কেউ থাকলে হচ্ছে মেসেজ করবা, মেসেজ করে একটু জানাবা যে আমি নন মেজরের আছি, জুমেই মেসেজ করা যায়। তো ওকে, আমরা একটু আশা করি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ। তো দুই একজন জানাবা যে ক্লিয়ার কি শোনা যাচ্ছে, অথবা মেসেজে জানালেও হবে, একটু জানাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে ওকে, তোমরা মাইক্রোফোনটা অফ করে নিলে বেটার হয়, মাইক্রোফোনটা অফ করে। ওকে, তো আমি শুরু করতেছি তাহলে। তোমাদের এই 2017 সালে একটা কোশ্চেন বের করছি। তো দেখো এখানে তোমাদের সাধারণত 60 মার্কের হচ্ছে এক্সাম হয়, বাকিটা হচ্ছে কি বলে ইনকোর্স মার্ক। তো ক বিভাগ, খ বিভাগ এন্ড গ বিভাগ থাকে। তো ক বিভাগে আমাদের সাধারণত 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। সাধারণত ক বিভাগের প্রশ্নগুলোকে বলা হয় ব্রিফ কোশ্চেন। আর হচ্ছে এখানে 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের অ্যান্সার, সরি, প্রশ্ন থাকে মেবি 12টা কিংবা 13টা, গুনে একটু দেখবে তোমরা। তো 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এরপর আমরা খ বিভাগে চলে আসি। খ বিভাগে 5টি প্রশ্নের আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, খ বিভাগের প্রশ্নগুলো মোটামুটি অনেকটা ইজি থাকে। আর হ্যাঁ, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে চ্যাপ্টারটা করাবো ওই চ্যাপ্টার থেকে
খ বিভাগ, ক বিভাগ এন্ড গ বিভাগ, তিনটা বিভাগে তোমাদের প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এরপরে হচ্ছে আমরা গ বিভাগটা একটু দেখি। তো গ বিভাগে আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো যারা মাইক্রোফোন এখনো অন করে আসো, আশা করব তারা অফ করবা, নয়তো আমি অটোমেটিকলি তাদের রিমুভ করে দেবো। কারণ যাদের মাইক্রোফোন অন থাকে তারা খুব বাজে নয়েজ আসে, গাড়ির নয়েজ আসে, কখনো দেখা যায় বাড়িতে ঝগড়া হচ্ছে, ঝগড়ার নয়েজ চলে আসে। তো আশা করবো তোমরা একটু মাইক্রোফোন অফ করবা। তো ওকে, যেটা বলতেছিলাম, গ বিভাগে হচ্ছে আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। ওকে, তো এখন আমি একটা কথা বলবো যে এখানে 24টা অধ্যায় আছে, এটা নিয়ে হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই। তোমাদের সময় ধরে নিলাম 5 মাস আছে, ঠিক আছে? আমি একটা অ্যাটলিস্ট একটা সময় ধরে নিলাম, যেহেতু তোমরা অনেক লেটে তোমাদের হচ্ছে ইয়ার শুরু হয়ে গেছে। তো আমরা চেষ্টা করবো 4টা মেজর সাবজেক্টই 5 মাসের মধ্যে শেষ করে নেওয়ার। তবে ঘাবড়ানোর কিছু নেই। আর আগের ক্লাসে বলছিলাম, যারা একটু অতিরিক্ত চিন্তা ভাবনা করো যে আসলে সালের প্রশ্ন করলেই হবে কিনা, তাদের জন্য বলছি যে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা। আর আমরা প্রথমত ক্যালকুলাস 1-এর অনলি 13টা চ্যাপ্টার কিংবা 12টা চ্যাপ্টার শেষ করে নেব, ঠিক আছে? তো এই 12টা কিংবা 13টা অধ্যায় যদি শেষ করতে পারি আমরা, তোমরা 100% মার্ক কমন পাবা, এটা আমি সিউরিটি দিচ্ছি। ওকে, সো 24টা অধ্যায় থেকে ঘাবড়ানোর কোনো মানে কারণ নাই। আমরা এই যে 100% মার্কের প্রশ্ন আগে মানে সলভ করবো চ্যাপ্টার গুলা। এরপরে হচ্ছে আমরা কি করব, যদি সময় থাকে এক্সট্রা, তাহলে আর তোমরা যদি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো, কোর্স শেষ হওয়া পর্যন্ত, তাহলে আমরা বাকি চ্যাপ্টার। আর হচ্ছে মাইক্রোফোনটা ভাইয়া কি এখনো অন করা আছে? একটু অফ করবা please। সবাইকে হ্যাঁ মিউট করতে বলেন, হ্যাঁ হ্যাঁ, বলতেছি তো যে সবাইকে মিউট করতে বলেন। আমি তো বারবার বলতেছি যে মিউট করো তোমরা। বোঝা যাচ্ছে না। ভাইয়া আপনার এখান থেকে মিউট করে দেন সবাইকে ভাইয়া, সবাই সাউন্ডে কিছু বুঝতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা করতে হবে। তোমরা একটু ওয়েট করো, আমি মিউট করি। তোমরা যদি এরকম করো যে অনেকে আনমিউট করে রাখো, ক্লাসে ঝামেলা করো যদি, তাহলে তো সমস্যা হয়। বল, আমাদের অলরেডি ক্লাসে 14 মিনিট চলে গেছে। ক্লাস সমস্যা নেই, ক্লাসের আগে হচ্ছে আমি মেসেঞ্জারে খুব ভালোভাবে বলবো তোমাদের, যাতে হচ্ছে মাইক্রোফোনটা অফ থাকে। আচ্ছা, আমি যেখানে ছিলাম, যে এই যে 12টা থেকে 13টা চ্যাপ্টার করবো আমরা, চ্যাপ্টার করলে আমাদের 100% করবে। কোন কোন চ্যাপ্টার গুলো করবো একটু বলে নেই। আমরা প্রথমত টার্গেট থাকবে আমাদের 1 থেকে 8 শেষ করব, 19 শেষ করব, 15, 16, এরপর হচ্ছে 21 আর হচ্ছে 22। ওকে, হ্যাঁ, এখন অ্যাড হচ্ছে অনেকে, বিরক্তিকর একটা ব্যাপার, বারবার ফোন করে যাচ্ছে। আচ্ছা, আমরা এই চ্যাপ্টার গুলো করবো। এর মধ্যে সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা হচ্ছে আমার মনে হয় যে 19 নাম্বার চ্যাপ্টারটা। এটা থেকে খ বিভাগ, গ বিভাগ এন্ড হচ্ছে ক বিভাগে প্রশ্ন হয়ে থাকে। সো আমরা যে কাজটা করব, এটা একটু আমি রোটেট করে নেই, বারবার অ্যাড হচ্ছে, সো ফোন করে যাচ্ছে। ওকে, তো তোমরা একটু যদি 19 নাম্বার চ্যাপ্টারটা বের করো, 19 নাম্বার চ্যাপ্টার করার পরে আমরা 1 নাম্বার চ্যাপ্টার থেকে সিরিয়ালি শুরু করবো, ঠিক আছে? যে ফাংশন চ্যাপ্টারটা খুবই একটা ইজি চ্যাপ্টার। ফাংশন কি তোমরা এইচএসসি তে কেন ক্লাস 6 থেকে মেবি
ক্লাস 9-10 ভালোভাবে কোর্স আশা করি, ক্লাস এইচএসসি তো করা আছে, আর অনার্স তো আমরা অবশ্যই করব। শুধু বেশি না, কয়েকটা রুলস শিখলে তোমাদের ফাংশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটু তোমরা কষ্ট করে 19 নাম্বার চ্যাপ্টারটা বের করো। আমরা আজকে 19 নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু করব, কারণ এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর এবং কি হচ্ছে খুব ইজি একটা চ্যাপ্টার। ও এখন নেক্সট ক্লাস থেকে আবারও বলতেছি, আমাদের হয়তো ফার্স্ট কয়েকটা ক্লাস একটু ঝামেলা হবে। নেক্সট ক্লাস থেকে অবশ্যই তোমরা টাইম টু টাইম, যারা লেটে অ্যাড হতো টাইম টু টাইম অ্যাড হবে, কারণ যারা লেটে অ্যাড হচ্ছে তাদের জন্য আমাদের ক্লাসটা দেরি হয়ে যাচ্ছে শুরু করতে। 19 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে গামা এন্ড বিটা ফাংশন, ঠিক আছে? তো গামা এন্ড আগে বিটা যেগুলো ফাংশন, বলছেন ওগুলো কি রিপিট করা যাবে? যে আগে যেগুলো বললেন ওগুলো কি রিপিট করা যাবে? আমি নেটের কারণে শুনতে পাইনি তো। ও আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, আর আমি তো ক্লাস শেষে লিংক পাঠাই দিব, তোমরা ক্লাসটা আবার ঠিক একটু আছে প্রথম ভাইয়া, থেকে ঠিক দেখে আছে। নিবা। অনেক ইম্পর্টেন্ট কথা ছিল, সো আমি এই জন্য বলি যে টাইম টু টাইম একদম, কারণ একটা কথা বারবার রিপিট করাও যায় না। কি বলছি হয়তোবা আমি নিজেই ভুলে গেছি, এরকম হতে পারে, ঠিক আছে? কারণ সিরিয়ালি বলতে পারবো না। তো আমরা গামা এন্ড, আর কথা না বাড়াই, আমরা গামা এন্ড বিটা ফাংশনটা চ্যাপ্টার 19 এটা আমরা শুরু করতেছি। তো গামা এন্ড বিটা ফাংশন কি, এটা আমাদের প্রথম জানতে হবে। তো গামা ফাংশনকে তোমরা একটু বইয়ে লক্ষ্য করো যে গামা ফাংশনকে সেকেন্ড অয়েলেরিয়ান ফাংশনও বলা হয়। আবার হচ্ছে কি আছে, বিটা ফাংশনটা আছে একটু পরের পেজে, ওটা বিটা ফাংশনকে বলা হয় ফার্স্ট অয়েলেরিয়ান। তো আমার এই সংজ্ঞাগুলো একটা নোট আছে, আমি নোটটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যে ব্রিফ কোশ্চেনের জন্য প্রয়োজন যে গামা ফাংশন এন্ড বিটা ফাংশন কাকে বলে। ওকে, ব্রিফ কোশ্চেনের জন্য এই চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আর সবসময় টার্গেট রাখবা যে ব্রিফ যে 10-এ 10 আছে, 10-এ 10 নেওয়ার চেষ্টা করতে হবে। তো গামা ফাংশনটা কাকে বলে, এটা খুব আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে। তো অপ্রকৃত ইন্টিগ্রাল, তো এর আগে আমাদের বোঝার প্রয়োজন যে অপ্রকৃত ইন্টিগ্রালটা কি। ওকে, একটু আমি বলি, এটা হচ্ছে ইন্টিগ্রাল, ঠিক আছে? আর যদি এখানে যদি ইনফিনিট চিহ্ন থাকে, আর এখানে যদি জিরো থাকে, আপার লিমিট হচ্ছে ইনফিনিট, নিচে হচ্ছে লোয়ার লিমিট জিরো, তাহলে এটাকে বলা হয় অপ্রকৃত ইন্টিগ্রাল। ওকে, মানে অসীম পর্যন্ত এর কোনো নির্দিষ্ট মান নাই আপার লিমিটের, আর নিচে হচ্ছে কি লোয়ার লিমিটটা জিরো থেকে শুরু হচ্ছে। তো অপ্রকৃত ইন্টিগ্রাল যদি ই টু দি পাওয়ার ইনভার্স এক্স বা মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এইটাকে গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান বলে। তো তোমাদের হচ্ছে ব্রিফ কোশ্চেন এরকম আসতে পারে, হয়তো গামা ফাংশন থাকতে পারে, অথবা থাকতে পারে যে সেকেন্ড অয়েলারিয়ান কাকে বলে। ওকে, তো এই গামা ফাংশনটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এখন ভিতরে আমরা সাধারণত এই গামা ফাংশনের যে সূত্রটা, সেটা গামা এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এখানে দেখো, তাহলে এখানে এটাকে গামা এন দ্বারা আমরা নির্দেশ করে থাকি। তাহলে আমরা গামা ফাংশনের যে রুলসটা বা সূত্রটা পাচ্ছি, সেটা গামা ফাংশন ইকুয়াল হচ্ছে, আবারও বলতেছি যারা কেবল অ্যাড হচ্ছে, অলরেডি 8:50 বাজে, নেক্সট ক্লাস থেকে দ্রুত অ্যাড হওয়ার চেষ্টা করবা টাইম টু টাইম। তো গামা ফাংশনকে আমরা লিখতে পারি কি, পাচ্ছি যে অপ্রকৃত ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন বাকি ম্যাথ গুলো করবো এই সূত্রটা তোমরা ক্লাস শেষে নোট করে রাখবা সুন্দর করে, কারণ আমরা বাকি ম্যাথে এই সূত্রের প্রয়োজন। তো এখানে একটা ব্যাপার আছে, যেহেতু এটা ইম্পর্টেন্ট লেস, তারপর একটু মনে রাখবা, যদি এই এন এর মানটা যদি জিরো থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি অভিসারী। ইম্পর্টেন্ট লেস, এরপরও তোমাদের জানার জন্য বলতেছি, যদিও কেউ হঠাৎ যদি কোশ্চিন করে ফেলে তোমাদের। আর হচ্ছে এন এর মানটা যদি জিরো থেকে ছোট হয়, তাহলে এটা হচ্ছে অপসারী। ওকে, এখন বিটা ফাংশনে আসি, আশা করি তোমাদের গামা ফাংশন ক্লিয়ার। গামা ফাংশন হচ্ছে, আমি আরেকবার রিপিট করতেছি, অপ্রকৃত ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স, এটাকে গামা ফাংশন বলা হয়। আর গামা ফাংশনের অপর একটা নাম আছে সেকেন্ড অয়েলারিয়ান। ওকে, আশা করি খুব সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে আর কি। একটা টপিক শেষ হওয়ার পর যদি ক্লিয়ার না হয়ে থাকে, তোমরা আমাকে কোশ্চেন করবা। এরপর বিটা ফাংশনটা হচ্ছে প্রকৃত ইন্টিগ্রাল বা শুধু ইন্টিগ্রাল, ঠিক আছে? এর হচ্ছে আপার লিমিটটা থাকবে সবসময় 1 এন্ড লোয়ার লিমিটটা 0, x টু দি পাওয়ার m - 1 ইনটু 1 - x x টু দি পাওয়ার n - 1 dx। ওকে, এখানে ছিল e টু দি পাওয়ার মাইনাস x, এখানে হচ্ছে x টু দি পাওয়ার m - 1। তো হয়তো ফার্স্ট টাইমে মনে রাখতে একটু কষ্ট হতে পারে, এর জন্য আমি সত্যিভাবে মানে সেভাবে বলতেছি, বারবার যদি না করো, ঠিক আছে, এক্সামের খাতায় প্রশ্ন কমন আসবে কিন্তু উত্তর কমন আসবে না। প্রশ্ন থেকে কমন মনে হচ্ছে কিন্তু তুমি উত্তর কমন পাবা না, কারণ বারবার না করার কারণে যে স্টেপ গুলা থাকে অঙ্কের ভিতরে, সেই স্টেপ গুলা ভুলে যাবা। এটা হচ্ছে অনার্সে খুব বেশি ভাবে ঘটে থাকে। ওকে, তো এই ব্যাপারটা খেয়াল রাখবা। তো এইটাকে আমরা কি বলবো, বিটা ফাংশন বা ফার্স্ট অয়েলারিয়ান বলে। তো এটাকে আমরা বিটা এম এন দ্বারা প্রকাশ করে থাকি। তো বিটা এম এন ইকুয়াল, তাহলে আমরা কি পাচ্ছি, বিটা ফাংশনটা পাচ্ছি যে প্রকৃত ইন্টিগ্রাল x টু দি পাওয়ার m - 1 1 - x
টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। ওকে, যেখানে জিরোর মানটা সবসময় এম এন এর মানটা জিরো থেকে বড়। তো সেম ভাবে আবার এখানে অভিসারী কখন হবে, যদি এম এন এর মানটা জিরো থেকে বড় হয়, অপসারী হবে জিরো থেকে যদি এম এন এর মানটা ছোট হয়। তো এখানে আমি নোট করে রাখছি দুইটা সূত্র, গামা ফাংশন আর বিটা ফাংশন। তোমরা অভিসারী আর সুন্দর করে অপসারী নোট করে বলতে কি রাখো। বুঝায় ভাইয়া? জি ভাইয়া। অভিসারী আর অপসারী। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের হচ্ছে এইচএসসি কিংবা এসএসসি হচ্ছে পদার্থ বিজ্ঞানের টপিকস। এটা আলোর প্রতিফলনের অধ্যায়ে আছে, তো এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আলোচনা করে সময় ওয়েস্ট না করি। এটা শুধু তোমাদের জানার জন্য বলতেছি যে এটা একটা শর্ট একটা টপিকস আছে। সো ওকে, ওটা আলোচনা করতে গেলে আবার অনেক সময় চলে যাবে। তো আমরা যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে এগুলো নিয়ে দেখি। তো গামা এন বিটা এম এন হচ্ছে তোমরা সূত্র দুইটা দেখলা, এই দুইটা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবা, কারণ এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে এই দুইটা সূত্রই সবসময় আমাদের মানে মোস্টলি ভাবে এটা প্রয়োজন, ঠিক আছে? তো আচ্ছা, এখন আমরা সালের কোশ্চেন করার আগে যেমন আসছে দুই একটা আমরা থিওরম করব, যাতে আমাদের পরের প্রশ্নগুলো আমি করতে গেলে যেন ইজি লাগে। ওকে, তো এখানে থিওরম এক আছে, দেখো থিওরম একটা যদি তোমরা দেখতে চাও, যে থিওরম এক লেখা আছে যে এখানে দেখাও যে গামা ওয়ান ইকুয়াল ওয়ান। ওকে, তো এটা একটু আমরা সলিউশন করার চেষ্টা করি। একটা ফ্রেশ পেজ বের করে। তো থিওরমটা ছিল কি আমাদের এখানে আছে, তোমরা একটু বই থেকে দেখে নাও যে গামা ওয়ান ইকুয়াল আমাদের ওয়ান প্রমাণ করতে হবে। এটা হচ্ছে থিওরম ওয়ান। ওকে, তো এটা দেখাতে হবে। তার আগে আমরা একটা জানি যে হচ্ছে আমরা জানি যেহেতু গামা ওয়ান আছে, সো আমাদের হচ্ছে গামা ফাংশনের যে সূত্রটা অবশ্যই সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমরা জানি গামা এন ইকুয়াল আমরা কি জানি, যে অপ্রকৃত ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, এই সূত্রটা আমরা জানি। তো এখন যদি এই গামা এন এর জায়গায় ওয়ান টু থ্রি কিংবা এম এন যেটাই বসাই, তো দেখো এখানে গামা এন এর জন্য এন যেখানে ছিল এটা এন, মানে গামা এন এর এখানে যদি অন্য কোনো মান বসাই তো এন এর মানটাও এখানে চেঞ্জ হয়ে যাবে। যদি গামা এন এর জায়গায় যদি গামা এম বসাই আমরা, তাহলে এই সূত্রের এম এর এন এর জায়গায় কি হয়ে যাবে, এম হয়ে যাবে। ওকে, আহা একটু অনেকে অ্যাড হচ্ছে, আবার ফোনটা ঘুরে যাবে আমার। ভাইয়া নেটওয়ার্ক একটু সমস্যা ছিল, আবার একটু রিপিট করবেন? আচ্ছা, বলতেছি আমরা থিওরম ওয়ান করতেছি। থিওরম ওয়ান হচ্ছে গামা ওয়ান ইকুয়াল ওয়ান। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে গামা ফাংশনের একটা সূত্র আছে, যেটা বললাম যে বারবার আমাদের মুখস্থ রাখতে হবে, খুবই সহজ। অপ্রকৃত ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমরা কি জানি, গামা ফাংশনের সূত্রটা জানি। তো আমি বুঝাতে চাচ্ছিলাম যে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান আছে, এখানে গামা এন এর কারণে আমাদের এন, কিন্তু গামা যদি এম হতো তাহলে গামা এখানে এন এর জায়গায় এম হতো। যদি গামা ওয়ান হতো তাহলে কি হতো, এন এর জায়গায় শুধু আমাদের এনটা হচ্ছে পরিবর্তন হবে। ওকে, তো এখন আমাদের এখানে গামা ওয়ান ইকুয়াল ওয়ান বলছে, তাহলে আমাদের লিখতে পারি এখানে যে এখন গামা ওয়ান ইকুয়াল, তাহলে আমাদের কি হয়ে যাবে, অপরহিত ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা যেরকম সেরকমই থাকবে এক্স টু দি পাওয়ার, শুধু এন এর জায়গায় যেহেতু এখন ওয়ান চলে আসছে, তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, আশা করি পয়েন্টটা বুঝাইতে পারছি। গামা এন থাকার কারণে এখানে পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল, তো গামা ওয়ান, তাহলে এন এর জায়গায় শুধু ওয়ান বসে আমাদের চেঞ্জ হয়ে গেল। ওকে, এর পরের পার্টটা আমি একদম ক্লিয়ারলি করাবো, যারা ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু বুঝতেও যেন সমস্যা হয়, তাদেরও যেন এই অঙ্ক করতে যেন সমস্যা না হয়। তো তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে কি হয়ে গেল, এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স হয়ে গেল, তাই না? ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো। তো আমরা সূচক বা লগারিদমের অঙ্ক করে আসছি এইচএসসি তে, যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার জিরো থাকে সেটার মানটা অটোমেটিক্যালি ওয়ান হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে এক্স টু দি পাওয়ার জিরোর মানটা ওয়ান হয়ে যাবে আমাদের, তাহলে কিছু থাকে না ডিএক্স। এখন আমাদের ইন্টিগ্রালের কিছু সূত্র জানা প্রয়োজন। তো আশা করি ইন্টারমিডিয়েটে যারা হচ্ছে ইন্টিগ্রালের ম্যাথ গুলো ভালো মতো করে আসো, তারা সূত্রটা জানো, না জানলেও প্রবলেম নাই, আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আর আমি সরি বলতেছি একটা কারণে, যে আমি মেসেজ থাকি, সো একটু হালকা বাইরের নয়েজ আসতে পারে, এর জন্য এক্সট্রিমলি সরি। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর সূত্র আমরা একটা জানি। সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স বাই এই যে এমটা আছে ডিভাইডেড এম প্লাস সি।
সিটা কখন হয় এটাও তোমাদের জানা প্রয়োজন, যখন ইন্টিগ্রালের লিমিট থাকে না তখন মূল সূত্রে হচ্ছে প্লাস সি অ্যাড করে দিতে হয় ইন্টিগ্রালের নিয়ম। তো এখন এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আছে আমাদের এখানে, মাইনাস এক্সটাকে ই টু দি পাওয়ার এম এক্স এর সাথে তুলনা করব। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স আছে কিন্তু, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এম ইকুয়াল পাচ্ছি হচ্ছে আমরা কি মাইনাস ওয়ান এন্ড এক্স ইকুয়াল তো এক্স আছে এখানে। তাহলে আমাদের সূত্রটা কি রকম দাঁড়াবে এটার ক্ষেত্রে, যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স এর হচ্ছে যদি ইন্টিগ্রালের সূত্রটা আমরা বের করতে চাই, তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স কে যদি ই টু দি পাওয়ার এম এক্স এর সাথে তুলনা করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে উপরে যেটা ছিল সেটাই, এম এক্স এমটা হচ্ছে কি মাইনাস ওয়ান, যেটা হচ্ছে ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাসই থাকে, আর নিচে আসবে কি এই যে সূত্র এম, তাই না, এমটা এখানে কি মাইনাস ওয়ান যেহেতু, তাহলে নিচে আসবে মাইনাস ওয়ান প্লাস সি। তো এই এতটুকু করার কারণটা হচ্ছে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, আসলে ইন্টিগ্রালে কোন সূত্রটা পড়তেছে আর সূত্রটা কিভাবে ই টু দি পাওয়ার মাইনাস এর সাথে তুলনা হয়ে আমাদের সূত্রের মানটা কি আসছে। তো আশা করি এইচএসসি তে এরকম ম্যাথ করছো যে সূত্র যেমন করতে হয় যে এক্স স্কোয়ার থাকলে অন্তরীণ করলে তখন আমার মূল সূত্রের সঙ্গে তুলনা করে আমরা কি করি অন্তরীকরণ করি, তো তেমনি এখানে ইন্টিগ্রালটা করলাম। ওকে, তাহলে আমাদের যেহেতু লিমিট আছে সো আমরা প্লাস সিটা তো অ্যাড করবো না, জাস্ট যে মানটা পেলাম মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান ডিএক্স এটা অ্যাড করে দিলাম। তো এখন আমরা এখন জানি যে এই যে লিমিটে যখন আপার লিমিট বা লোয়ার লিমিট থাকে, সরি সূত্র প্রয়োগ করে ফেলছি, সরি একটু কেটে দিলাম। তো আপার লিমিট বা লোয়ার লিমিট থাকে তখন একটা কাজ করতে, সূত্রটা প্রয়োগ করার পর থার্ড ব্র্যাকেট ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা মাইনাস ওয়ান, এই যে আপার বা লোয়ার লিমিটটা থাকে এটা কি করতে হয় আমাদের এখানে অ্যাড করে দিতে হয়, ঠিক আছে। এটা আশা করি তোমরা এই যে না জানলেও বলতেছি, যদি আপার লিমিট লোয়ার লিমিট থাকে সেক্ষেত্রে সূত্রটা প্রয়োগ হওয়ার পরে থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং হচ্ছে আপার লিমিট যায় নিচে জিরো চলে আসে, এন্ড এরপর কি করতে হয় এক্স বা পাওয়ার যেটা থাকে সেটার সঙ্গে একবার আপার লিমিট চলে যায় সেখানে, এরপর মাইনাস আবার হচ্ছে পরে আবার যেটা উপরে আপার লিমিট মানে পাওয়ার থাকে যে মানে ধ্রুব যে মানে চলকটা থাকে সেখানে আবার লোয়ার লিমিটটা যায়। কিভাবে একটু বলি, এখানে যদি মাইনাস ওয়ান আছে তো এই ডিভাইডের সময় কোনো কিছু যদি মাইনাস ওয়ান থাকে তাহলে ওয়ান থাকলে ডিভাইডেড ওয়ান থাকলে যেটা থাকে সেটাই হয়, সো মাইনাসটা থাকার কারণে মাইনাসটাকে সামনে নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপার লিমিট দিলাম লোয়ার লিমিট দিলাম। ওকে, তো আরেকবার ক্লিয়ার করে নেই, এখানে জাস্ট আমরা হচ্ছে গামা ফাংশনের যে সূত্রটা গামা ওয়ান ইকুয়াল হচ্ছে সূত্রটা প্রয়োগ করছি, এরপর এখানে ই টু দি পাওয়ার জিরো হলো মান ওয়ান, সো এটা, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর হচ্ছে যে মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স এর যে ইন্টিগ্রাল সূত্রটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সঙ্গে তুলনা করছি করে আমরা সূত্রটা প্রয়োগ করছি, আর আপার লিমিট লোয়ার লিমিট, এখন মাইনাস ওয়ানটা আমাদের সামনে চলে গেল, সো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে সরি আপার লিমিট হচ্ছে আর লোয়ার লিমিট। ওকে, এখন আমরা যে কাজটা করব, প্লিজ সাইড নোটটা একটু ভাই। হ্যাঁ হ্যাঁ সাইড নোটে একটু যদি আবার রিপিট করতেন। সাইড নোট, জি জি ওইটা আচ্ছা জি টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ হ্যাঁ ওকে বুঝাই দিচ্ছি। তো ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র জানি আমরা ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, তাই না, এটা হচ্ছে ইন্টিগ্রালের সূত্র। তো কি হলো এম এক্স টা এখানে চলে আসলো যেরকম ছিল সেরকমই ই টু দি পাওয়ার, আর নিচে শুধু কি আসলো এটা এম, তো তাহলে এটা তো ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র, কিন্তু ওই যে এখানে তো দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে কিন্তু একটা মাইনাস ওয়ান আছে ভাইয়া, এখানে কিন্তু একটা ওয়ান আমাদের গুণ অবস্থায় আছে, তো ওয়ানটাকে আমরা কি করব মাইনাস ওয়ানটাকে এম ধরে নিব, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টা কি হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স, এম এর মানটা হচ্ছে কত মাইনাস ওয়ান, এবার বুঝতে পারছো এখানে আমাদের এম এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান, সেক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে এম এক্স হয়ে গেল, আর ডিভাইডেড এমটা হচ্ছে মাইনাস ওয়ান। এবার ক্লিয়ার? জি 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 ভাইয়া ক্লিয়ার। ওকে ওকে ভাইয়া, ক্লিয়ার না হলে আমাকে কোশ্চেন করবো অবশ্যই। ওকে, অপর পেজে ছিল আমাদের সরি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার আপার লিমিট হচ্ছে ছিল ইনফিনিট বাই জিরো। তো আমাদের এত লেটে কেউ অ্যাড হয়, তো আমাদের সিস্টেমটা ছিল যে যে পাওয়ারটা থাকে সেখানে আপার লিমিট একবার মাইনাস তারপর হচ্ছে লোয়ার লিমিট অ্যাড হতো। তাহলে এখন মাইনাস হচ্ছে আপার লিমিট এক্স এর মানটা বসাই দিয়ে এখানে আপার লিমিটটা, এবার মাইনাস হচ্ছে আবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মানটা কি হবে জিরো লোয়ার লিমিটটা। ওকে, আশা করি ক্লিয়ার হচ্ছে তোমরা। তো আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি ইনফিনিট থাকে সেক্ষেত্রে মানটা জিরো হয়ে যায়। ওকে, তাহলে মানটা এখানে জিরো হয়ে গেল, আর আমরা জানি
যে এ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, e টু দি পাওয়ার কি থাকে এখানে আমাদের -0 থাকে, তাই না? তো কোনো কিছুর উপরে হচ্ছে যদি পাওয়ার 0 থাকে সেটার মান আমরা জানি 1, তাহলে 0 প্লাস হচ্ছে 1। তো আমাদের 1 চলে আসছে অলরেডি। তো আমাদের কি ইকুয়াল 1 পেলাম, এটা গামা 1 ইকুয়াল 1 চলে আসছে। তো এই স্টেপটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে? তবে বলবো যে থিওরেম 1টা কিন্তু ইম্পর্টেন্ট না। থিওরেম 1টা করার কারণ হচ্ছে এটা সাধারণত ব্রিফে চলে আসে, কিন্তু প্রথমত যে প্রশ্নের প্যাটার্নটা মানে কিভাবে আমরা সাধারণত এই উত্তরগুলো করার চেষ্টা করবো, প্রশ্নেরও যেগুলো আছে সো করালাম। তো গামা এন আমরা জানি যে গামা এন ইকুয়াল যেটা সেটার সঙ্গে গামা 1 তুলনা করলাম, করার পরে জাস্ট আমরা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রালের যে সূত্রটা আছে ই টু দি পাওয়ার mx এর সেই সূত্রটা প্রয়োগ করলাম। তো প্রথমে হয়তো একটু হার্ড লাগতে পারে, বারবার যখন প্র্যাকটিস করবা তখন হার্ড লাগবে না। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর যদি ইন্টিগ্রালের সূত্রটা যদি দেখি আমরা, এটা চলে আসে আপার লিমিট লোয়ার লিমিট আছে, সো আমরা এরপর আপার লিমিট লোয়ার লিমিটটা ইউজ করলাম। করার পর আমাদের এখানে কি চলে আসলো, একটু ইকুয়েশন করার পরে গামা 1 ইকুয়াল 1 চলে আসছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো এরপর আমরা পরের ম্যাথটা করব। একটু সুযোগ দিলে উঠাইতাম ভাই। ভাইয়া আমি আসলে রেকর্ডিং করতেছি, ক্লাসটা হচ্ছে আমি আপলোড দেবো ইউটিউবে তোমাদের সুবিধার্থে। সো তোমরা ওখানে একটু দেখে দেখে আবার একটু তুলবা, কারণ যদি তোমরা এখন এখানে উঠাইতে চাও তাহলে তো অনেক সময় চলে যাবে, ঠিক আছে? জি জি তোমাদের জি। জন্য আমি এই যে আপলোড কি ভাই, আপলোড কি যে মেসেঞ্জারে দিবেন নাকি আপনার প্রোফাইলে ফেসবুকে? হ্যাঁ, আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, তোমরা হয়তো অনেকেই জানো না, আবার জানো যে হোম টিউটর 55। অনেকে ক্লাস দেখে অ্যাড হইছো, আবার অনেকে হচ্ছে গ্রুপ থেকে অ্যাড হইছো যে হোম টিউটর 55, ঠিক আছে? না আসলে আমি তো তোমার ভাই কিছুদিন জাস্ট একটা ফ্রেন্ড অ্যাড করলে এখন ক্লাস ও করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। ক্লাস শেষে চ্যানেলটা দেখে আসবা। তোমাদের সাপোর্টে অলরেডি প্রায় 8 এর মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি দীর্ঘ 1 বছর থেকে ক্লাসটাতে চ্যানেলটাতে ক্লাস নিয়ে থাকি। ওকে, সমস্যা নাই ভাইয়া। টাইম তো তাহলে সমস্যা শেষের নেই। দিকে ভাই, জি জুমের তো মানে টাইম শেষের দিকে। হ্যাঁ, হোক 10 মিনিট শেষ শেষ হয়ে গেলে আবার আমরা শুরু করে দেবো, ওই সমস্যা নাই। তো এখন আমরা একটা আর কোনো থিওরেম করব না। তো তোমাদের একটা বলি, থিওরেম 2 আছে, এটা ব্রিফের জন্য ইম্পর্টেন্ট। জাস্ট তোমরা একটু ব্রিফের জন্য মনে রাখবে যে গামা n প্লাস 1 ইকুয়াল হয় কি n গামা n। ওকে, এরপর আছে আছে হচ্ছে আমাদের এখানে থিওরেম 3। তো এটা একটু মনে রাখবা। থিওরেম 3 টা করা উচিত, কারণ এটা হচ্ছে কিছু ম্যাথের ভিতরে হচ্ছে চলে আসে, যেমন হচ্ছে নন মেজর আসে ন্যাশনাল ইউনিভার্সিটি 11 সালে। তো আমরা এই থিওরেমটা একটু করব। ওকে, থিওরেম হচ্ছে 3টা দেখো, উপপাদ্য 3 যে বলতেছে, আমি একটা পেজ বের করে নেই, শেষ পেজ। উপপাদ্য 2টা ব্রিফের জন্য মনে রাখবা। আর হচ্ছে উপপাদ্য 3টা প্রয়োজন এই জন্য, কিছু কিছু ভিতরে ম্যাথ আছে যে ম্যাথ গুলাতে হচ্ছে এই থিওরেমের কিছু রুলস হচ্ছে প্রয়োগ করা হয়েছে। ওকে, থিওরেম বলতেছে যে গামা n প্লাস 1 ইকুয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ওকে, একটু মনোযোগ দিবা সবাই। আর হ্যাঁ, আশা করি আমাদের এখানে অলরেডি 26 জন আছে, আমরা আশা করি সবাই বুঝতে পারতেছো। ওকে, তো আমরা জানি যে থিওরেম 2 এ দেখো, থিওরেম 2 থেকে আমরা জানি যে গামা n প্লাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি কি n গামা n, ঠিক আছে? তো কি লিখতে পারি আমরা, থিওরেম 2 এ হচ্ছে আমরা প্রমাণ করে আসছি যে গামা n প্লাস 1 ইকুয়াল n গামা n। তো একটু ক্লিয়ার করে নেই, তোমরা হয়তো জানো আসলে n ফ্যাক্টোরিয়াল মানে কি, এখানে কিন্তু প্রমাণ করতে বলতেছে। n ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু হচ্ছে n, n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ডট ডট এভাবে কি হয় চলতে থাকে। চলতে চলতে এক সময় কিন্তু আবার পূর্ণ মানগুলো চলতে আসছে 3 4 3 2 1 এভাবে কিন্তু মান আসতে থাকে। ওকে, তো এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি, n প্লাস 1 ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল n। যদি থাকে 9 প্লাস 1 গামা 9 প্লাস 1 যদি থাকে তাহলে কিরকম 9 গামা 9 হবে। ব্যাপারটা ক্লিয়ার করে একটু ধীরে ধীরে তোমরা একটু দেখো কেন হলো। এখানে n প্লাস 1 গামা ছিল, এই n টা এখানে আসছে, গামা n হয়েছে। তাহলে যখন 9 প্লাস 1 তখন কিন্তু এই n এর জায়গায় কি বসবে 9 গামা 9, আমরা বুঝতে পারছি। আবার যদি এরকম হয় 2 প্লাস 1 তাহলে কি হবে আমাদের 2 গামা 2, মানে এটা হচ্ছে প্লাস 1টা তো আমাদের
মনে করো যে সূত্রে থাকতেছে আর যেটা মেইন পয়েন্টটা সেটা কি হচ্ছে 2 গামা, এরপরে গামা 2 হয়ে যাচ্ছে। যেমন এখানে n+1 ছিল, n হয়েছে কি n গামা n, এই nটা চলে আসছে। 9+1 ছিল 9 গামা 9, মানে n এর মানটা যেটা আমরা এখানে আছে n ইকুয়াল যেটা বসতেছে সেটা ইনটু গামা, আবার সেটা রিপিট হচ্ছে, আর +1টা থাকতে হবে অবশ্যই। তো এটা বোঝানোর কারণ আছে, একটু পর তোমরা বুঝতে পারবা। তাহলে একটু খেয়াল করো, যদি n ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা এরকম লিখতে পারি n - 1 +1, +1 -1 কেটে দাও, আবার কি আসবে n এর, তার মানে n ইকুয়াল এটা লেখা যায়। তাহলে দেখো এই সূত্রে কি এটা হচ্ছে তুলনা করা যায়, একটু দেখি আমরা। n - 1টা পুরাটাকে n মনে করলাম, এই যে গামা n+1 আছে এটার সঙ্গে তুলনা করতে চাচ্ছি, এটা পুরাটাকে আমরা n মনে করলাম, আর এখানে একটা আছে কি +1। তাহলে এই n এর জায়গায় আমাদের কি বসতেছে n - 1, আর হচ্ছে +1 তো আছে, তাহলে আমাদের n এর জায়গায় বসবে n - 1 গামা n - 1। ওকে, এখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, একটু ওয়েট করো। তাহলে গামা n ইকুয়াল আমরা কি লিখতে পারবো ভাইয়া, এই যে গামা n ইকুয়াল, যেহেতু গামা n ইকুয়াল আমরা কি পাচ্ছি n - 1 +1। ওকে, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এটা ইকুয়াল আমরা ভেঙে লিখতে পারি যে গামা n - 1 +1, ঠিক আছে, ইকুয়াল। তাহলে আমাদের এই সূত্রের সাথে যদি তুলনা করি তাহলে কি রকম হবে, n টা এখানে আসবে, n টা হচ্ছে এখানে n - 1 গামা আবার n, তাই না? তো এখানে n টা আমাদের কি n - 1। ওকে, তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো যে এইটার সঙ্গে তুলনা করে আমরা গামা n এর n টাকে ভেঙে নিলাম যাতে আমাদের +1 আসে, আর +1 আসার জন্য এখানে আমরা n - 1টা n পুরো n টা এই সূত্রের সঙ্গে তুলনা করে n - 1টা হচ্ছে n। তো তাহলে আমাদের যেহেতু সূত্রটা জানি যে n গামা n, তাহলে এখানে n যেহেতু আমাদের হচ্ছে n - 1, সো n গামা n, আর এখানে n টা হচ্ছে n - 1। ওকে, তো এখন কি করব, আবার আমরা এই যে n এর পরিবর্তে বসাবো, পরিবর্তে আমরা n - 1, অলরেডি তো ক্লাস শেষের দিকে, পরে কি আবার ওই লিংকে ক্লিক করলে আবার ক্লাস পাবো? আমি নিউ লিংক দেবো ভাইয়া। আজকে মনে হয় তুমি নিউ ক্লাস করতেছো, সো সমস্যা নাই, প্রশ্ন করতে পারো, আমি নিউ লিংক দেবো। -2 n - 3 ... .4 3 2 1। তো আমরা কি করব এখন, এই যে n ইকুয়াল আমরা কি পাইলাম, এটা পাইলাম, তাই না? তো এখন এই n এর পরিবর্তে আমরা ধীরে ধীরে n - 1 n - 2 n - 3 বসে আমরা হচ্ছে দেখা যাক কি পেতে পারি আমরা। তো দেখো আবারও ক্লিয়ার করে দিই, তো n এর জন্য পেলাম আমরা n - 1 +1, তাই না? তাহলে n - 1 এর জন্য কি পাবো, যদি আমরা এটাকে যদি n মনে করার চেষ্টা করি, তাহলে n - 1 যদি আমরা কি +1টা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, +1 আবার হচ্ছে -1, এই +1 -1 এ কেটে যাবে, তাহলে এখানে কি থাকে -1 -1, তাহলে n - 2 +1। তো দেখো শুধু n এর জন্য আমরা যদি ওই সূত্রের সঙ্গে তুলনা করতে যাই তাহলে আমরা পাচ্ছি n - 1 +1। একটু প্যাচ লাগতে পারে, ধীরে ধীরে ক্লিয়ার হবে। হয় যে সূত্রটা n +1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n গামা n, এই সূত্রটার সঙ্গে শুধু আমরা n গামা তুলনা করলে কি পাচ্ছিলাম, এখানে ক্লিয়ার করে দিছি n - 1 +1, তাই না? ভেঙে নে, তাহলে n - 1 ইনটু আমরা পাচ্ছি গামা n - 1 সূত্রটা। তো এখন যদি এই n এর জায়গাতে যদি আমরা n - 1 রাখি, তাহলে আমাদের এখানে একটা +1 প্রয়োজন, তার সূত্রের দিকে আছে n +1। তো +1 আনার জন্য আমাদের কি করতে হবে, যদি একটা +1 যদি অ্যাড করি তাহলে যদি এক্সট্রা একটা চলে আসলো, তাহলে একটা -1 অ্যাড করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের কি আসতেছে n - 2 +1, কারণ আবার মাইনাস প্লাস মাইনাস করে দেখো আমাদের n - 1 এ আসতেছে, আগেরটা রিপিট হচ্ছে, ঠিক আছে? জাস্ট সূত্রে প্রয়োগ করার জন্য আমরা n - টাকে এভাবে করে নিলাম। তাহলে একটু খেয়াল করে এখনই বুঝতে পারবা। তাহলে আমরা গামা n - 1 করলে আসতেছে প্লাস ও অ্যাড ও প্লাস হচ্ছে অ্যাড করলাম না, +1 না অ্যাড করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, জাস্ট 1 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে n - 2 +1 সরি ব্ল্যাক পেন ইউজ করি, কি হবে গামা n - 2। ওকে,
আর যদি এখানে আবার যদি হয়, এখন তোমরা বুঝতে পারো, দেখো n - 2 যদি হয় তাহলে কি হবে, 1 বাড়বে।